ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। আজ আমরা জিকের খুব গুরুত্বপূর্ণ প্রিভিয়াস এবং আপকামিং পরীক্ষার জন্য এক প্র্যাকটিস সেট করব। এই প্রশ্নগুলো এসএসসি জিডি এনটিপিসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখান থেকে কমন আসবে, তোমরা ভালো করে প্রশ্নগুলো অ্যানালাইজ করবে, এখান থেকে তোমরা 100% কমন পাবে। দেখো আজকের যে প্রথম প্রশ্ন কী রয়েছে, কৃষিবিদ কমলা পূজারী তিনি রিসেন্ট মারা যান, ঠিক আছে? সেই জন্য এই প্রশ্নটা আমাদের খুব ইম্পর্টেন্ট। কমলা পূজারী নাম কি? কমলা পূজারী। তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? তিনি এগ্রিকালচার, ঠিক আছে? কৃষিবিদ। তিনি কত সালে পদ্মশ্রী পান? তাই রিসেন্ট যেগুলো আমাদের ব্যক্তিত্ব থাকবে তারা কোন ক্ষেত্রে কোন পুরস্কার পেয়েছে এগুলো আমাদের জেনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কী হবে? কমলা পূজারী যিনি কৃষিবিদ তিনি পদ্মশ্রী পান কত সালে? 2020, 22, 24, 23। কী হবে আমাদের? 2022 সালে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আজ আমরা অ্যানালাইজ করবো, জাস্ট অ্যান্সারগুলো করে চলে যাবো, ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের আরও বিভিন্ন ধরনের প্রশ্ন যেগুলো আছে 2019 সালে, ঠিক আছে? প্রবাহাতে আগের পরীক্ষা আমাদের এসেছিল, তাহলে এগুলো আমাদের জেনে রাখতে হবে। পরবর্তী থাকবে এই বিষয়ে আমাদের দেওয়া আছে এই কারেন্ট অ্যাফেয়ার্স। অবশ্যই এই সিরিজ প্রশ্ন, এই যে ক্লাসটা তোমরা ইউটিউব থেকে দেখে নেবে। এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রিলেটেড পুরস্কার, তাদের কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত এটা আসতে পারে, ঠিক আছে? এই পুরস্কার এটা অবশ্যই ক্লাসটা দেখবে। দেখো 2 নম্বর প্রশ্ন কী আছে, ব্যারোমিটারের পারদ স্তম্ভ হঠাৎ যদি নিচে নেমে যায়, হঠাৎ বলেছে, হঠাৎ যদি সাডেনলি যদি নিচে নেমে যায়, হঠাৎ করে নিচে নেমে যায়, তাহলে সেক্ষেত্রে কোন পূর্বাভাস দেয়? না হওয়ার ক্ষেত্রে কি পরিবর্তন হয়? দেখো বৃষ্টি হবে, গরম হবে, ঝড় হবে, রৌদ্র হবে। যদি হঠাৎ পারদস্তম্ভ নিচে নামে হঠাৎ, তাহলে সেক্ষেত্রে আমাদের কি দেখা যাবে? সেক্ষেত্রে আমাদের ঝড়ের সম্ভাবনা থাকে, ঝড়, ঠিক আছে? স্টর্ম হওয়ার সম্ভাবনা থাকে। যদি আস্তে আস্তে যদি নিচে নামে, যদি আস্তে আস্তে যদি নিচে নামে ধীরে ধীরে, ঠিক আছে? যদি ক্রমশ যদি নিচে নামে, তাহলে কী হবে? সেক্ষেত্রে বৃষ্টি হবে, ঠিক আছে? সেক্ষেত্রে কী হবে? বৃষ্টি হবে। যদি আস্তে আস্তে উপরে উঠে সে কী হবে? ওয়েদার ভালো হবে, মানে রোদের দিকে সম্ভাবনা যাবে, ঠিক আছে? এই বিষয়টা যদি হঠাৎ নিচে নামে তাহলে কী হবে? সেটা ঝড় হওয়ার সম্ভাবনা আছে, মনে থাকবে। এবং ব্যারোমিটার আবিষ্কার করেন কে? ব্যারোমিটার আবিষ্কার করেন কে? টরিসেলি, টরিসেলি, ঠিক আছে? ব্যারোমিটার, এই ব্যারোমিটার কী কাজে লাগে? বায়ুর চাপ মাপা হয়, তাই তো? বায়ুর চাপ মাপা হয় কার সাহায্যে? বায়ুর চাপ মাপার যন্ত্র ব্যারোমিটার, ঠিক আছে? এগুলো আমাদের ডিটেল জেনে যেতে হবে। পরবর্তী প্রশ্ন, শুষ্ক বরফ। এই শুষ্ক বরফ বলতে আমরা কি বুঝি? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। শুষ্ক বরফ বলতে বলা হয় কঠিন কার্বন ডাইঅক্সাইডকে, কঠিন CO2কে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে, ঠিক আছে? শুষ্ক বরফ বলতে বলা হয় কঠিন কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় সঙ্গীত শিল্পী প্ল্যানেট ড্রাম এর জন্য গ্রামি কি পুরস্কার পেয়েছে? প্ল্যানেট ড্রামের জন্য কি পেয়েছে? গ্র্যামি পুরস্কার পেয়েছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রিসেন্ট তিনি মারা গেছেন, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, আসবে পরীক্ষাতে। তাহলে প্ল্যানেট ড্রাম, এই ড্রাম মানে বুঝতে পারছি, ড্রাম মানে কি? ড্রাম মানে তবলা, ঠিক আছে? তবলা। তাহলে তবলাবাদক কে এর মধ্যে? তবলাবাদক হলো জাকির হোসেন। তিনি কত সালে গ্র্যামি পুরস্কার পায়? 2024 সালে তিনি গ্র্যামি পুরস্কার পায়, মনে থাকবে। এবং 2023 সালে তিনি কোন পুরস্কার পায়? 2023 সালে তিনি পদ্মবিভূষণ, ঠিক আছে? পদ্মবিভূষণ, ভারতের সর্বোচ্চ, দ্বিতীয় সর্বোচ্চ, সেকেন্ড হাইয়েস্ট নাগরিক যে সম্মান আছে পদ্মবিভূষণ, তিনি 2023 সালে পায়। আর জাকির হোসেন প্ল্যানেট ড্রামের জন্য গ্র্যামি পুরস্কার পায় কত সালে? এটা আমেরিকা যুক্তরাষ্ট্রতে দেওয়া হয়। কত সালে? জাকির হোসেন 2024 সালে পেয়েছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, আর রবিশঙ্কর প্রথম গ্র্যামি পায় কত সালে? 1968 সালে। তিনি কোন বাদক? রবিশঙ্কর সেতার বাদক, রবিশঙ্কর সেতার, মনে থাকবে। এবং এই জাকির হোসেন কি বাদক? তবলা বাদক, মনে থাকবে তো? জাকির হোসেন কোন বাদক? তবলা বাদক। পরবর্তী প্রশ্ন, 2024 প্যারিস অলিম্পিকে একক পুরুষ বিভাগে টেনিসে সোনার পদক কে পেয়েছেন? গোল্ড পেয়েছেন কে? ঠিক আছে? এ অপশান কি আছে? এ অপশান জ্যানিক সিনার, বি অপশান নোভাক জোকোভিচ, সি অপশান কার্লস আলকারেজ এবং ডি ম্যাথু এফ ডেন। দেখো 2024 প্যারিস অলিম্পিক হয়ে গেল, এখানে ভারতীয় কোনো সোনা পায়নি, ঠিক আছে? আমাদের নীরজ চোপড়া রূপো হয়েছে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এই যে পুরুষ টেনিস বিভাগে, টেনিস খেলাতে পুরুষ একক সিঙ্গেলসে কে সোনার পদক পায়? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কী হবে আমাদের সঠিক উত্তর? সঠিক উত্তর হবে আমাদের নোভাক জোকোভিচ। তিনি 2024 যে প্যারিস অলিম্পিক হয়েছিল তিনি একক বিভাগে সোনা পেয়েছেন, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন দেশগুলি আন্তঃমহাদেশীয় দেশ? ঠিক আছে? দেখো আন্তঃমহাদেশীয় মানে কি? একটা ধরো মহাদেশ আছে, এই মহাদেশটা ধরো একটা মহাদেশ, এই মহাদেশটির সঙ্গে আর একটা মহাদেশ ধরো রয়েছে, পাশাপাশি দুটো মহাদেশ, ধরো এশিয়া, ইউরোপ। এই দুটো মহাদেশে যদি সীমানায় কোনো দেশ যদি থাকে যেটা দুটোর মধ্যেই কভার করে, তখন সেটা কী হবে? আন্তঃমহাদেশীয় দেশ। এই ক্ষেত্রে আমরা নিম্নে যে দেশগুলো আছে তার মধ্যে তুরস্ক এবং জর্জিয়া, এই দুটো হবে আন্তঃমহাদেশীয় দেশ, মানে দুটো মহাদেশে তাদের কী আছে? স্থলভাগ তাদের বিস্তৃতি আছে। যেমন রাশিয়া কি আছে? ইউরোপ এবং কি আমাদের এশিয়া, এই দুটোর মধ্যে সীমানা বরাবর, ঠিক আছে? রাশিয়া একটা আন্তঃমহাদেশীয় দেশ, ঠিক আছে?
এবং এই কঙ্গো থেকে ইম্পর্টেন্ট কী বলতো, এই কঙ্গো আমাদের যে নীলনদ আছে, আমাদের ইকুইটার কি নিরক্ষরেখা, এই নিরক্ষরেখাকে দুবার ক্রস করেছে, ঠিক আছে, দুবার ক্রস করেছে কঙ্গো রিভারটা, মনে থাকবে। এই কঙ্গো নদীটা আমাদের নিরক্ষরেখাকে, ঠিক আছে, 0 ডিগ্রি যেটা, তাকে দুবার ক্রস করেছে, এটা আমাদের পরীক্ষায় আসে। পরবর্তী প্রশ্ন, সারিস্কা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? সারিস্কা টাইগার রিজার্ভ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সারিস্কা টাইগার রিজার্ভ কোথায় আছে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কী হবে? রাজস্থান। সারিস্কা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? রাজস্থানে। এই ভারতবর্ষে মোট কতগুলি টাইগার রিজার্ভ আছে এটা আমাদের জেনে রাখতে হবে। মোট কতগুলি টাইগার রিজার্ভ আছে, এটা আমাদের জেনে রাখতে হবে। এবং বাঘ রাজ্য নামে কি পরিচিত? মধ্যপ্রদেশ বাঘ রাজ্য নামে পরিচিত, ঠিক আছে। এই বিষয়ে রিলেটেড আমাদের ডেসক্রিপটিভ ক্লাস দেখতে হবে অবশ্যই, ঠিক আছে। এই বিষয়ে বিভিন্ন টাইগার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, এই বিষয়ে ডেসক্রিপটিভ একটা ক্লাস আছে, সেই ক্লাসটা অবশ্যই তোমরা দেখবে। পরবর্তী প্রশ্ন, আয়তনের বিচারে ইউরোপ এর বৃহত্তম দেশ কোনটি? দেখো বিভিন্ন মহাদেশ আমরা জানি, এই যে মহাদেশগুলির বৃহত্তম দেশ, ক্ষুদ্রতম দেশ, এগুলো আমাদের আসতে পারে পরীক্ষায়। দেখো এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলেছি সবচেয়ে বৃহত্তম দেশ, আমরা জানি পৃথিবীর বৃহত্তম দেশ কি? পৃথিবীর বৃহত্তম দেশ কি হবে? রাশিয়া। পৃথিবীর বৃহত্তম দেশ কি? রাশিয়া, তাই তো। পৃথিবীর বৃহত্তম দেশ কি? রাশিয়া, মনে থাকবে। রাশিয়ার রাজধানী মস্কো। তাহলে আমরা কি জানলাম? যে পৃথিবীর বৃহত্তম দেশ হলো কি? রাশিয়া, মস্কো, ঠিক আছে। এবং ক্ষুদ্রতম দেশ কি? ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি, তাই তো, ভ্যাটিকান সিটি, মনে থাকবে। এবং জনসংখ্যার দিক থেকে বৃহত্তম দেশ কী হবে? জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বৃহত্তম দেশ কি পৃথিবীর মধ্যে? জনসংখ্যার দিক থেকে বৃহত্তম কী হবে? চীন, ঠিক আছে। এবং এক্ষেত্রে আমাদের প্রশ্ন যেটা দিয়েছে, আয়তনের বিচারে, এরিয়ার বিচারে ইউরোপ মহাদেশের মধ্যে বৃহত্তম দেশ কোনটি? তাহলে সঠিক উত্তর কী হবে? রাশিয়া, ইতালি, আলাস্কা, ঠিক আছে। আমাদের এখানে সঠিক উত্তর হবে কি? রাশিয়া ইউরোপ মহাদেশের অন্তর্গত, ঠিক আছে। এটা এশিয়া এবং ইউরোপের মিডিলে রয়েছে। এটা মূলত ইউরোপ কান্ট্রি হিসেবে, ইউরোপ মহাদেশের মধ্যে ধরা হয় রাশিয়াকে। তাহলে রাশিয়া পৃথিবীর বৃহত্তম এবং ইউরোপের বৃহত্তম দেশ, ঠিক আছে। আমাদের যদি পরীক্ষায় দেয় দক্ষিণ আফ্রিকা বা উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কোনটি, সেগুলো আমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে। এবং এশিয়ার বৃহত্তম দেশ কোনটি, ঠিক আছে, এরিয়ার দিক থেকে। তাহলে এগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী দেখো, কোন রাজ্য মল্লখাম্বা খেলা দেখা যায়? কোন রাজ্যে? দেখো বিভিন্ন ধরনের উৎসব আমরা পড়েছি, বিভিন্ন রাজ্যের উৎসব, এগুলো আমাদের ইম্পর্টেন্ট। উৎসব, মন্দির, এগুলো আমাদের জানতে হবে স্ট্র্যাটেজিকের মধ্যে। উৎসব, মন্দির, বিভিন্ন ধরনের যে লোকনৃত্য, শাস্ত্রীয় নৃত্য, ঠিক আছে, এগুলো আমাদের জানতে হবে। লোকনৃত্য, শাস্ত্রীয় নৃত্য, ঠিক আছে। তেমনই বিভিন্ন রাজ্যের খেলা যেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। তাহলে কোন রাজ্যের বলেছে জাতীয় খেলা হলো মল্লখাম্বা? কোন রাজ্যের জাতীয় খেলা হিসেবে গণ্য করা হয়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে আমাদের মধ্যপ্রদেশ। এখানে সঠিক উত্তর হবে আমাদের কি? মধ্যপ্রদেশ, ঠিক আছে। মধ্যপ্রদেশ হবে আমাদের সঠিক উত্তর। মল্লখাম্বা খেলা কোথায় দেখা যায়? মধ্যপ্রদেশ, ঠিক আছে। এর ডিসক্রিপটিভ আমাদের ক্লাসগুলো পড়তে হবে রিলেটেড। পরবর্তী দেখো, দ্রোণাচার্য পুরস্কার। এই দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা জানি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয় ক্রীড়া জগতে, ঠিক আছে। তারপর আমাদের অর্জুন পুরস্কার দেওয়া হয় ক্রীড়া জগতে। সিনেমার ক্ষেত্রে দেওয়া হয় কি? দাদা সাহেব ফালকে পুরস্কার, তাই তো। সিনেমা জগতে কী দেওয়া হয়? দাদা সাহেব ফালকে পুরস্কার। তেমনই এই দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় ক্রীড়া ক্ষেত্রে, কিন্তু প্রশিক্ষকদের, মানে কি যারা গাইড করে, যারা এখানে তাদেরকে শেখায়, ট্রেনিং করে, ঠিক আছে, প্রশিক্ষণ দেয়, টিচার হিসেবে, এখানে আমরা টিচার হিসেবে বলতে পারি বা ট্রেনার বলতে পারি, যারা প্রশিক্ষণ দেয়, টিচার, ঠিক আছে। এই টিচারদের দেওয়া হয় হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার, মানে কোচিং ক্ষেত্রে বা যারা কোচ করায়, ঠিক আছে, কোচিং করায়, তাদেরকে দেওয়া হয় এই দ্রোণাচার্য পুরস্কার, ঠিক আছে, বোঝা গেল। আর অর্জুন পুরস্কার করা যারা খেলোয়াড়, তারা পাবে অর্জুন পুরস্কার, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, ঠিক আছে। পরবর্তী দেখো, ক্লাউডেড লেপার্ড। এই ক্লাউডেড লেপার্ড কোন রাজ্যের জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হয়েছে? ক্লাউডেড লেপার্ড, ঠিক আছে, এটি কোন রাজ্য? মণিপুর, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়। সঠিক উত্তর আমাদের কী হবে? ক্লাউডেড লেপার্ড এটি মেঘালয়ের জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হয়েছে, মেঘালয়, ঠিক আছে। মেঘালয়ের জাতীয় পশু। মেঘালয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য কী আছে? মেঘালয় কী রয়েছে? মেঘালয় হলো জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি, এটা আমাদের জেনে রাখতে হবে। জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি ভারতের মধ্যে, জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি, ঠিক আছে, 22.22-এর কাছাকাছি, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আসাম সম্পর্কে মনে রাখতে হবে। আসামের উৎসব কী দেখা যায়? বিহু, আম্বুবাচী মেলা, তাই তো। এখানে কি আছে?
আসামের গুয়াহাটি, ঠিক আছে, এগুলো বিখ্যাত যে কামাখ্যা মন্দির, এগুলো আমাদের জেনে রাখতে হবে। নাগাল্যান্ড কি হর্নবিল উৎসব কোথায় নাগাল্যান্ডে দেখা যায়, তাই তো? নাগাল্যান্ডে কি হর্নবিল উৎসব কোথায় দেখা যায়? নাগাল্যান্ডে। এগুলো আমাদের জেনে রাখতে হবে। মণিপুর সম্পর্কে জেনে রাখতে হবে, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন দেখো, এক্সারসাইজ পিস ব্লক 2024 কোন দুটি দেশের মধ্যে সংগঠিত হয়? ঠিক আছে, এক্সারসাইজ পিস ব্লক আমরা যেমন পড়েছি বিভিন্ন ধরনের যে সামরিক মহড়া বিভিন্ন দেশের সঙ্গে, ঠিক সেই কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখো, এক্সারসাইজ পিস ব্লক 2024 কোন দুটি দেশের মধ্যে হয়েছে? অস্ট্রেলিয়া, ব্রিটেন, ভারত, ফ্রান্স, চীন, ভারত, ইন্দোনেশিয়া, ভারত। সঠিক উত্তর হবে আমাদের অস্ট্রেলিয়া আর ব্রিটেন। এক্সারসাইজ পিস ব্লক 2024 হয়েছে অস্ট্রেলিয়া এবং ভারত। এই অস্ট্রেলিয়া এবং ব্রিটেন। ভারত আর ফ্রান্সের মধ্যে কি? বরুণ, ঠিক আছে, এটা ভারত ফ্রান্সের মধ্যে। চীনের মধ্যে কি? চীনের মধ্যে যেটা হয় হ্যান্ড টু হ্যান্ড, ঠিক আছে, চীনের মধ্যে হয় হ্যান্ড টু হ্যান্ড, ঠিক আছে। আর কি? ইন্দোনেশিয়া ভারতের মধ্যে যে, ঠিক আছে, রিসেন্ট একটা হয়েছে সেটা আমাদের জেনে রাখতে হবে। তারপর সূর্যকিরণ নেপাল ভারতের মধ্যে। এই ধরনের বিভিন্ন এক্সারসাইজগুলো আমাদের জেনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে সবার শিক্ষা বা সর্বশিক্ষা, যেটা সর্বশিক্ষা বলে আমরা যেটা পরিচিত, এই সর্বশিক্ষা ব্যাপারটা চালু হয়েছিল, ঠিক আছে, প্রথম, তৃতীয়, পঞ্চম, অষ্টম, নবম। সঠিক উত্তর আমাদের কী হবে? নবম পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে, ঠিক আছে, নবম পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে আমাদের কী হয়েছিল? সবার শিক্ষা, যেটা সর্বশিক্ষা, সেটা চালু হয়েছিল, ঠিক আছে। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে, এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে কী হয়েছিল? মিড ডে মিল, যে মিড ডে মিল দেওয়া হয়, এটা মিড ডে মিলটা আমাদের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে চালু হয়েছিল, ঠিক আছে। এই পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা কী হয়েছিল? গরিবি হটাও, গরিবি হটাও, ঠিক আছে, এটা আমাদের চালু হয়েছিল, মনে থাকবে। এবং তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কী হয়েছিল? যে আমাদের সবুজ বিপ্লবের সূচনা হয় তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার পরে, সবুজ বিপ্লব, ঠিক আছে, একক যে অ্যানুয়াল প্ল্যানিং সময় 1966-69 দিকে, ঠিক আছে। তাহলে এই বিষয়ে আমাদের ডিসক্রিপটিভ জেনে রাখতে হবে। আমাদের খুব ভালো একটা ক্লাস দেওয়া আছে, অবশ্যই সেই ক্লাসটা তোমরা দেখে নেবে। পরবর্তী দেখো, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, এই ধরনের কেন্দ্র সরকার বিভিন্ন স্কিম, কেন্দ্র সরকার বিভিন্ন স্কিম, এখান থেকে আমাদের পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে প্রশ্ন আসছে, ঠিক আছে। কেন্দ্র সরকার বিভিন্ন স্কিম বা প্রকল্প, আমাদের রাজ্য সরকার যেমন কন্যাশ্রী, রূপশ্রী, ঠিক আছে, এই ধরনের প্রকল্প আছে, তেমনই কেন্দ্র সরকার বিভিন্ন স্কিম আছে, সেগুলো আমাদের জেনে রাখতে হবে। আয়ুষ্মান ভারত, দেখো, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন কবে চালু হয়েছিল? 2021 সালে। দেখো, প্রত্যেকটা সাল আছে, কিন্তু প্রশ্ন যদি ডিপ হয় তখন দেখো ডেট উল্লেখ করে দিয়েছে, 23শে সেপ্টেম্বর, 2রা অক্টোবর, 27শে জানুয়ারি, 17ই ফেব্রুয়ারি। সঠিক উত্তর আমাদের কী হবে? সঠিক উত্তর আমাদের 23শে সেপ্টেম্বর, 2021 সালের 23শে সেপ্টেম্বর আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন চালু হয়, ঠিক আছে, মনে থাকবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন আমাদের বেটি বাঁচাও বেটি পড়াও কবে চালু হয়েছিল? 2015 সালে, ঠিক আছে। এই ধরনের বিভিন্ন ধরনের যে আছে খুব গুরুত্বপূর্ণ স্কিম, সেগুলো আমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন কি আছে? ফিজির সর্বোচ্চ পুরস্কার, ঠিক আছে, ক্যাম্পেনিয়ন, ক্যাম্পেনিয়ন অফ দি অর্ডার অফ ফিজি, ঠিক আছে, এটা কাকে দেওয়া হয়েছিল? এই ফিজি, জানি আমরা ফিজি, এই ফিজিতে আমাদের রিসেন্ট গিয়েছিলেন, ঠিক আছে, এই জন্য তাকে ক্যাম্পেনিয়ন অফ দি অর্ডার অফ ফিজি এই পুরস্কারটা দেওয়া হয়েছিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, কিন্তু এটা আমাদের সঠিক উত্তর কী হবে? দ্রৌপদী মুর্মু, ঠিক আছে, দ্রৌপদী মুর্মু, মনে থাকবে, দ্রৌপদী মুর্মু, ইনি আমাদের বর্তমান কি প্রেসিডেন্ট, মনে থাকবে, বর্তমান তিনি আমাদের প্রেসিডেন্ট রয়েছে দ্রৌপদী মুর্মু। তিনি ফিজির সর্বোচ্চ যে পুরস্কার, ফিজির সর্বোচ্চ হাইয়েস্ট যে পুরস্কার কম্পানিয়ন অফ দি অর্ডার অফ ফিজি, তাকে দেওয়া হয়েছিল। খুব ইম্পর্টেন্ট। নরেন্দ্র মোদী একটা পুরস্কার পেয়েছে, এটাও তোমরা জেনে রাখবে, ঠিক আছে, এটা জেনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। পরবর্তী দেখো, নিম্নের কে 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাননি? 2024 বলেছি, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার খেলাধুলার ক্ষেত্রে দেওয়া হয়, ঠিক আছে, বলেছে 2024 পাননি, 2024 বলেছে। দেখ, এর মধ্যে প্রত্যেকে পেয়েছে, কিন্তু 24 কে পায়নি। এর মধ্যে সঠিক উত্তর হবে বিশ্বনাথ নারায়ণ। তিনি কত সালে পেয়েছেন? তিনি 1991-92 সালে পেয়েছে। দেখো, জি গুকেশ কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? গুকেশ ডি, ইনি দাবা খেলার সঙ্গে যুক্ত, বর্তমান বিশ্ব সর্বকনিষ্ঠ কি দাবা চ্যাম্পিয়ন, দাবা চ্যাম্পিয়ন হয়েছেন তিনি, ঠিক আছে, গুকেশ ডি। হরমনপ্রীত কর, তিনি হকি খেলার সঙ্গে যুক্ত, তাই তো, হকি খেলার সঙ্গে। তার মনে রাখতে হবে মুবিন কুমার, তিনি হাই জাম্প, তাই তো, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এগুলো খুব আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর একজন পেয়েছেন কে? মনু ভাকের, ঠিক আছে, মনু ভাকের কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি শুটিংয়ের সঙ্গে যুক্ত। তিনি এবার 2024 পেয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। তাহলে এই রিলেটেড আমাদের কোশ্চেনগুলো যেতে হবে, প্রথম কে পেয়েছিল সেটা আমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এগুলো আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এম.কে. সারোজা, ভারতনাট্যম নৃত্যশিল্পী, তিনি কবে পদ্মশ্রী পান? দেখো, রিসেন্ট তিনি মারা গিয়েছেন, এই বিষয়টা আমার পড়ে রাখতে হবে। এম.কে. সারোজা, তিনি রিসেন্ট মারা যান। তিনি কোন নৃত্যশিল্পী? ভারতনাট্যম। ভারতনাট্যম কোথায় দেখা যায়?
ভারতনাট্যম যে শাস্ত্রীয় নৃত্য, এটা হচ্ছে তামিলনাড়ুতে দেখা যায়, মনে থাকবে তামিলনাড়ুতে দেখা যায়। মোট শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা কয়টি? 8টি, এটা আমাদের মনে রাখতে হবে। আসামে যেটা রয়েছে সবচেয়ে লেটেস্ট, সবচেয়ে নতুন, সেটা হলো শাস্ত্রীয়, মনে থাকবে শাস্ত্রীয়, ঠিক আছে। এবং এই ভারতনাট্যম শিল্পী, ঠিক আছে, যামিনী কৃষ্ণমূর্তি, এম কে সারোজা, ঠিক আছে, যেগুলো আছে তাদের নামগুলো আমাদের মনে রাখতে হবে। এই রিলেটেড আমাদের ক্লাস রয়েছে ডেসক্রিপটিভ দিয়ে, অবশ্যই তোমরা দেখবে এই রিলেটেড ক্লাসটা, ঠিক আছে। ভারতনাট্যম নৃত্যশিল্পী পদ্মশ্রী পান কত সালে? সঠিক উত্তর আমাদের কী হবে? সঠিক উত্তর হবে 2011 সালে তিনি পদ্মশ্রী পান। রিসেন্ট তিনি মারা গেছে, সেই জন্য নামটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। পরবর্তী দেখো, বাঁশিবাদক রাজেন্দ্র প্রসন্ন। বাঁশিবাদক কি? রাজেন্দ্র প্রসন্ন বাঁশিবাদক। আমরা জানি বাঁশিবাদক কে আছে? পান্নালাল ঘোষ, রাজেন্দ্র প্রসন্ন। এই রাজেন্দ্র প্রসন্ন কোন সঙ্গীত ঘরানার সঙ্গে যুক্ত? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সঠিক উত্তর কী হবে? বাঁশিবাদক রাজেন্দ্র প্রসন্ন তিনি বেনারস ঘরানার সঙ্গে যুক্ত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বেনারস ঘরানার সঙ্গে। কিরানা ঘরানার সঙ্গে কে আছে? ঠিক আছে, মৈহব ঘরানার সঙ্গে কে আছে? খয়াল ঘরানার সঙ্গে কে আছে? এগুলো আমাদের সব জেনে রাখতে হবে। এই বিষয়ে আমাদের ক্লাস আছে, সেই ক্লাসটা অবশ্যই তোমরা দেখবে। পরবর্তী প্রশ্ন কি বলেছে? কোন জোটটি সঠিক নয়? সঠিক জোট নয় কোনটি? দেখো, এই ধরনের কোশ্চেন আমাদের আসে এনটিপিসির ক্ষেত্রে, খুব গুরুত্বপূর্ণ, আমাদের বেঙ্গল ডব্লিউবি পরীক্ষার ক্ষেত্রেও আসে। দেখো, এখান থেকে আমাদের বুঝতে হবে কি আছে। হাম্পি কর্ণাটক, কামলা কর্ণাটক, পক্কে পাকা হর্নবিল সাংকেন অরুণাচল প্রদেশ, ঠিক আছে। ভাল্লাম কালী নৌকাযাত্রা অট্টক্কাল পোঙ্গল কেরল, কুম্ভ মেলা কাজলি বিহার। দেখো, এগুলো আমরা কি দেখি? সব উৎসব, এগুলো কি? সব উৎসব, বিভিন্ন ফেস্টিভ্যাল রিলেটেড আমাদের দিয়েছে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা। কীভাবে? দেখো, হাম্পি কর্নবলা, এই উৎসবটা কোথায় দেখা যায়? কর্ণাটক, এটা আমাদের ঠিক আছে, ঠিক আছে। পক্কে পাকা হর্নবিল, হর্নবিল তো নাগাল্যান্ড, আর পক্কে পাকা হর্নবিল আর সাংকেন কোথায় দেখা যায়? অরুণাচল প্রদেশ, মনে থাকবে। এগুলো আমাদের যে ক্লাস আছে সেগুলো আমাদের ভালো করে দেখতে হবে, পড়তে হবে, বারবার রিভাইজ দিতে হবে, তাহলে আমাদের মনে আসবে। আর ভাল্লামকালী নৌকাযাত্রা অট্টাক্কাল পোঙ্গল কেরল, এটাও ঠিক আছে, পোঙ্গল কেরল আমরা জানি। আর এটা যে নৌকাযাত্রা হয় সেটাও কেরলে দেখা যায়। কুম্ভ মেলার কাজলি, দেখো কুম্ভ মেলা কোথায় হয়? কুম্ভ মেলা উত্তরপ্রদেশ, মনে থাকবে। কুম্ভ মেলা কোথায়? উত্তরপ্রদেশ। এই মহাকুম্ভ যেটা অনুষ্ঠিত চলছে সেটা কোথায় হচ্ছে? উত্তরপ্রদেশ। কাজলি কোথায় দেখা যায়? উত্তরপ্রদেশ। বিহার, এটা ভুল। তাই সঠিক উত্তর আমাদের ডি। বিহারে কোন উৎসব দেখা যায়? বিহারে যেটা দেখা যায় ছট পূজা, ঠিক আছে। ছট পূজা কোথায় দেখা যায়? বিহারে দেখা যায়, মনে থাকবে। তাহলে এই ধরনের রিলেটেড আমাদের কোশ্চেন কিন্তু আসবে, ভালো করে পড়তে, প্রত্যেকটা অপশন কিন্তু মনে গুরুত্বপূর্ণ। পরীক্ষা আমাদের আসতে পারে পক্কে পাকা হর্নবিল কোথায় দেখা যায়? অরুণাচল প্রদেশ। আসতে পারে ভাল্লামকালী নৌকাযাত্রা কোথায় দেখা যায়? কেরলে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কবাডি খেলা সম্পর্কে কোনটি ভুল তথ্য? এই রিলেটেড কোশ্চেন আমাদের এসএসসি জিডিতে এবার আমাদের এসছে এই ধরনের, ঠিক আছে। এসএসসি জিডিতে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখো আসবে এই ধরনের প্রশ্ন, প্রত্যেকটা সেটে এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের দেওয়া হচ্ছে, ভালো করে এগুলো মনে রাখতে হবে। দেখো, কবাডি খেলা কজন করে খেলোয়াড় থাকে? প্রতি দলে 7 জন করে খেলোয়াড় থাকে। ভালো প্রশ্ন। মোট কত পয়েন্টে খেলা হয়? 5 বা 7 পয়েন্টে খেলা শুরু হয়, ঠিক আছে। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে টাইম আউট সময় কত? টাইম আউট সময় হচ্ছে 30 সেকেন্ডে। আমরা জানি যে কবাডি খেলা কোথায় হয়? কোর্টে হয়, তাই তো। কোর্টে কবাডি খেলা হয়। দুপক্ষে কজন করে থাকে? 7 জন করে প্লেয়ার থাকে। এটা কি থাকে, তাই তো। এবং একজন প্লেয়ার যখন এক কোর্ট থেকে আরেক কোর্টে যায়, এই যে তাকে ছোঁয়ার পর সে অপর কোর্টে ফিরে আসতে হবে, এই যে সময়টা, এটা কত সেকেন্ড? এটা থাকবে 30 সেকেন্ড, ঠিক আছে। এবং এই কোর্টের মাপটা কি হবে? কোর্টের মাপটা হবে 12.5 মিটার ইন্টু 10 মিটার। অনেক সময় দেয় যে কবাডি খেলা যে মাঠের জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? এটা হবে কোর্ট, ঠিক আছে। কোর্ট, এটা আমাদের জানতে হবে। এবং এই ক্ষেত্রে টাইম, কবাডি খেলার টাইম কত? মোট ছেলেদের ক্ষেত্রে থাকে 25 মিনিট এবং মেয়েদের ক্ষেত্রে থাকে কত? 20 মিনিট। এই ক্ষেত্রে প্রত্যেকটা তথ্য কি আছে? সবকটি তথ্য সঠিক আছে, সবকটি তথ্য কি আছে? সঠিক আছে। তাহলে এই রিলেটেড আমাদের প্রশ্ন দেবে যে সবকটি তথ্য সঠিক, কোনো একটা ভুল দিয়ে বলবে কোনটি ঠিক, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন আমাদের আসবে। পরবর্তী দেখো, মীনাক্ষী মন্দির। এই মীনাক্ষী মন্দির রিলেটেড বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ যদি মন্দির থাকে, সেই মন্দিরগুলো কোন রাজার সময় তৈরি, কে নির্মাণ করেছেন, ঠিক আছে, সেগুলো আমাদের জেনে যেতে হবে। তাহলে মীনাক্ষী মন্দির, এখানে আমাদের সঠিক উত্তর কী হবে? মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত? তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি? তামিলনাড়ু, ঠিক আছে, তামিলনাড়ু। অন্ধ্রপ্রদেশে কী আছে জেনে রাখতে হবে। শবরীমালা মন্দির কোথায়? এটা আমরা খুব, শবরীমালা মন্দির কোথায় অবস্থিত? কেরলে, ঠিক আছে। এই রিলেটেড আমাদের জেনে যেতে হবে কেরলা। এবং উড়িষ্যার মন্দির কি আছে? উড়িষ্যার যে মন্দির আছে কি, খুব গুরুত্বপূর্ণ মন্দিরগুলো, ঠিক আছে, সেগুলো আমাদের জেনে যেতে হবে, ঠিক আছে। পুরীর জগন্নাথ মন্দির, তাই তো, এগুলো জেনে যেতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নের কোন ধারাটি বাহ্যিক জরুরি অবস্থায় স্থগিত রাখা হয় বা স্থগিত রাখা যায়? দেখো, এই জরুরি অবস্থা কত প্রকার? 352, যেটা জাতীয় জরুরি অবস্থা, আর 356, এটা আমরা সবাই জানি,
360, তাই তো? এগুলো কে জারি করে? রাষ্ট্রপতি জারি করে, তাই তো? এই জরুরি অবস্থা জারি করার ক্ষমতা কার? রাষ্ট্রপতি। মনে থাকবে এই বাহ্যিক জরুরি অবস্থা যখন হবে, মানে কোনো বিদেশি কোনো রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এই ধরনের কোনো ব্যাপার যখন হবে, সেক্ষেত্রে একটা আমাদের মধ্যে যে ধারাগুলো আছে সেই ধারাটা স্থগিত রাখা যায়। কত নম্বর ধারাটা? সঠিক উত্তর আমাদের কী হবে? 19 নম্বর ধারায়। 19 নম্বর ধারা কি? স্বাধীনতার অধিকার, তাই তো? স্বাধীনতার অধিকার। এই স্বাধীনতার অধিকার কয়টি? 6টি স্বাধীনতার অধিকার আছে। সঠিকভাবে স্বাধীনভাবে চলাফেরা করা, বাক স্বাধীনতা, ঠিক আছে? এগুলো যখন জরুরি অবস্থা জারি হবে সেক্ষেত্রে সঠিকভাবে স্বাধীনভাবে যে কোনো জায়গায় চলাফেরা করাটা নিষেধাজ্ঞা মনে করলে পারে জারি করতে পারে, ঠিক আছে? এই 19 নম্বর ধারাটা স্থগিত রাখতে পারে। কিন্তু আমাদের যে 20 নম্বর আর 21 নম্বর ধারা, এই দুটো যে ধারা, 20 নম্বরে কী আছে আর 21 নম্বরে কী আছে? আমাদের যে পার্সোনাল প্রোটেকশন ল, আমাদের যে ব্যক্তির জীবন স্বতন্ত্র অধিকার, ঠিক আছে? এই ধারাটা আমাদের কখনোই, এই দুটো ধারা আমাদের কখনোই কী হবে না? রদ করা যাবে না। এই দুটো কখনোই আমাদের স্থগিত বা বন্ধ করা যাবে না, এটা যেন মনে থাকে। এগুলো আমাদের কখনোই স্থগিত হবে না, ঠিক আছে? জরুরি অবস্থাকালীন এগুলো আমাদের স্থগিত হবে না, 20 নম্বর আর 21 নম্বর ধারাটা। এই বিষয়ে মৌলিক অধিকার ডেসক্রিপটিভ ক্লাস আছে, অবশ্যই ভালো করে দেখবে এবং নোট করবে। পরবর্তী প্রশ্ন, রেডিও কে আবিষ্কার করেন? দেখো, রেডিও আবিষ্কার করেছেন কে? গ্রাহাম বেল, মার্কনি, টরিসেলি, উইলিয়াম ক্যারিয়ার। কী হবে সঠিক উত্তর? দেখো, টরিসেলি কি? টরিসেলি আমরা একটু আগে পড়লাম, ব্যারোমিটার। টরিসেলি কি আবিষ্কার করেছিলেন? ব্যারোমিটার। উইলিয়াম ক্যারিয়ার কি আবিষ্কার করেছেন? এসি, এয়ার কন্ডিশন। মনে থাকবে, এসি আবিষ্কার করেছেন, এয়ার কন্ডিশনার যেটা। আর গ্রাহাম বেল কি? টেলিফোন, তাই তো? গ্রাহাম বেল কি? টেলিফোন। গ্রাহাম বেল। ফোন বাজলে পারে আওয়াজ হয়, বেল হয়, তাই তো? সেজন্য টেলিফোন কি হবে? টেলিফোন হবে আমাদের গ্রাহাম বেল। আর মার্কনি কি হবে? রেডিও। মার্কনি কি হবে? রেডিও। তাহলে রেডিও আবিষ্কার হচ্ছে কে? মার্কনি। এটা আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো পরবর্তী, 2011 সালে জনগণনা অনুসারে নারী শিক্ষার হার কোন রাজ্যে সবচেয়ে কম? এই বলছে নারী শিক্ষার হার কত? ভারতবর্ষে যে শিক্ষার হার কত? ভারতবর্ষে শিক্ষার হার 74.04%, ঠিক আছে? মেল কত? পুরুষ কত? পুরুষ হচ্ছে 82%, ঠিক আছে? পুরুষ কত? 82.14%। এই যে এটা রয়েছে, এটা হচ্ছে পুরুষ শিক্ষার হার। এটা কি? আমাদের নারী শিক্ষার হার, মহিলা শিক্ষার হার কত? 65.56%। কত হবে? 65.56। আর সবচেয়ে বেশি শিক্ষার হার কোথায়? কেরালা। মনে থাকবে, কেরালা কত? 93.91%। সবচেয়ে কম শিক্ষার হার কোথায়? সবচেয়ে কম শিক্ষা কোথায়? বিহারে। মনে থাকবে, বিহারে কত? 61.3 এরকম পার্সেন্ট, ঠিক আছে? এবং ভারতবর্ষে কত শিক্ষার হার? 74.04%। মনে থাকবে, এই রিলেটেড কোশ্চেনগুলো আমাদের জেনে যেতে হবে। সবচেয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোথায় শিক্ষার হার বেশি এবং নারী শিক্ষার হার কোন রাজ্যে সবচেয়ে কম? রাজস্থানে সবচেয়ে কম। মনে থাকবে, রাজস্থানে নারী শিক্ষার হার সবচেয়ে কম। রাজস্থানে নারী শিক্ষার হার সবচেয়ে কম, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, ওয়াংলা উৎসব কোন রাজ্য উপজাতি পালন করে? দেখো প্রশ্ন অনেক ঘুরিয়ে যখন দেবে, এসএসসি এনটিপিসিতে এই ধরনের প্রশ্ন দেয়। ওয়াংলা উৎসব, ঠিক আছে? এই ওয়াংলা উৎসব কোন উপজাতিরা পালন করে? সঠিক উত্তর আমাদের কী হবে? গারো, ভিল, তিব্বত, জারোয়া। তাহলে ওয়াংলা উৎসবের মধ্যে কোন উপজাতি পালন করে? এটা আমাদের হবে গারো উপজাতি, ঠিক আছে? সঠিক উত্তর কী হবে? ওয়াংলা উৎসব আমাদের পালন করে গারো উপজাতি। তিব্বত উপজাতিটা পালন করে লোসার। যে লোসার আমাদের উৎসব আছে, লোসার, ঠিক আছে? এই লোসার উৎসবটা পালন করে কারা? তিব্বতরা। এই জারোয়া কোথায় দেখা যায়? এটা আমাদের দেখা যায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, আন্দামানে দেখা যায়, ঠিক আছে? এবং ভিল কোথায় দেখা যায়? ভিল দেখা যায় মধ্যপ্রদেশ। মনে থাকবে, ভিল উপজাতি মধ্যপ্রদেশ। সবচেয়ে উপজাতির সংখ্যা বেশি হচ্ছে ভিল। তাহলে ওয়াংলা উৎসব কোথায় দেখা যায়? এটা আমাদের গারো উপজাতির ওরা পালন করে ওয়াংলা উৎসব। মনে থাকবে। পরবর্তী প্রশ্ন, জিপসামের সংকেত। দেখো সায়েন্স থেকে এই ধরনের প্রশ্ন একটা দুটো আমাদের থাকতে পারে, প্রত্যেকটা সেটে একটা কি দুটো থাকবে। এই রিলেটেড আমাদের বেসিক সায়েন্সগুলো আমাদের জেনে যেতে হবে। যেমন কি জিপসামের সংজ্ঞা। জিপসাম কি? জিপসাম, দেখো জিপসাম আমাদের যে প্লাস্টার অফ প্যারিস হয় তো, প্লাস্টার অফ প্যারিস, যেটা প্লাস্টার অফ প্যারিস আমরা দেখেছি যে হাত পা ভেঙে গেলে পরে যে প্লাস্টার করা হয়, তাই তো? সেটা আমাদের জিপসাম, ঠিক আছে? তাহলে এই জিপসামের সংকেত কী হবে? Ca2, সংকেতটা হবে Ca2SO4 2H2O, ঠিক আছে? Ca2SO4, ক্যালসিয়াম সালফেট 2H2O, মানে এর মধ্যে কিছু জল থাকে, 2 অণু জল থাকে, ঠিক আছে? এবং আমাদের ব্লিচিং পাউডারের সংকেত কি? ব্লিচিং পাউডারের সংকেত এটা আমাদের জেনে যেতে হবে। ব্লিচিং পাউডারের সংকেত কি? CaOClCl, CaOClCl, ঠিক আছে? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ঠিক আছে? এবং সোডিয়াম কার্বনেট Na2CO3, এটাও আমাদের জেনে যেতে হবে। যে কাপড় কাচা সোডা, সেটা সোডিয়াম, ঠিক আছে? এবং খাবার সোডা, এদের আমরা জেনে যেতে হবে। সোডিয়াম কার্বনেট হচ্ছে কাপড় কাচা সোডা, কাপড় কাচা সোডা, কাপড় কাচা সোডা, সোডিয়াম কার্বনেট, ঠিক আছে? তাহলে এই ধরনের সংকেত আমাদের পরীক্ষায় আসে, সেগুলো আমাদের ডিটেলসে জেনে যেতে হবে। পরবর্তী প্রশ্ন, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? উইংস অফ ফায়ার
বিভিন্ন আমাদের যে ব্যক্তিগুলো আছে, মহান ব্যক্তি, তাদের জীবনীগুলো আমাদের মনে রাখতে হবে, তাদের আত্মজীবনীগুলো। এর মধ্যে উইংস অফ ফায়ার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটি কার আত্মজীবনী? আমাদের সঠিক উত্তর হবে কি এপিজে আব্দুল কালাম। তিনি আমাদের রাষ্ট্রপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। ডক্টর এপিজে আব্দুল কালাম আমাদের প্রেসিডেন্ট ছিলেন এবং পরমাণু বিজ্ঞানী ছিলেন। ঠিক আছে, তিনি কত সালে ভারতরত্ন পায় এটা আমাদের জেনে রাখতে হবে। তিনি কত সালে ভারতরত্ন পায়? ঠিক আছে, কত সালে ভারতরত্ন পায় এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। কত সালে? 1999, তাই তো? তিনি কত সালে ভারতরত্ন পায়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমাদের এটা প্রশ্ন কিন্তু আসতে পারে। এবং প্রণব মুখার্জি কত সালে ভারতরত্ন পায়? ঠিক আছে, এগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষার জন্য, এগুলো আমাদের খুব ভালোভাবে পড়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে এই প্রণব মুখার্জি, ঠিক আছে, 2014 সালে পান এবং এপিজে আব্দুল কালাম 1997 সালে পায়। ঠিক আছে, এবং আমাদের মনে রাখতে হবে নরেন্দ্র মোদী, তার আত্মজীবনীর নাম কি? তিনি একটা বই লিখেছিলেন এক্সাম ওয়ারিয়ার। ঠিক আছে, এক্সাম ওয়ারিয়ার। এই এক্সাম ওয়ারিয়ার বইটার লেখক নরেন্দ্র মোদী। তাহলে আমাদের সঠিক উত্তর হবে আমাদের ডক্টর এপিজে আব্দুল কালাম, তার আত্মজীবনীর নাম কি? উইংস অফ ফায়ার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। তাহলে এই বিষয়ে আমাদের ডিটেলসের প্রত্যেকটা প্রশ্ন পড়তে হবে, তার সাথে সাথে আরও যেগুলো রিলেটেড থাকবে সেই হিসেবে আমাদের নোট করতে হবে, যেগুলো আমাদের জানা নেই। নাহলে কিন্তু আমরা এক্সাম কোয়ালিফাই করতে পারবো না, কারণ পড়তে হবে, ডিটেলসে পড়তে হবে কোনো একটা জিনিস। শুধুমাত্র একটা অপশান পড়লে কিন্তু পরীক্ষায় হবে না। ঠিক আছে, অবশ্যই ক্লাসটা শেয়ার করবে এবং ভালো করে নোট তৈরি করো। ঠিক আছে।